আমাদের যে ওই পুকুরটা ছিল, পুকুরটা আমার বেশ অদ্ভুত আর কি। বিভিন্ন জনের কাছে বিভিন্ন ঘটনা শোনা যেত, যেমন কেউ কেউ দেখতো পুকুরের মাঝখানে পাতিল ভেসে উঠছে, স্বর্ণের পাতিল, এরকম জাতীয় কিছু ঘটনা ছিল আর কি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো যে পুকুরের এক পাশে এক ব্যানারে 2007 সাল পর্যন্ত এখানে লেখা ছিল যে এখানে এক পিতার এক ছেলে নামা নিষেধ। যে এটা প্র্যাকটিক্যাল ঘটনা, মানে প্র্যাকটিক্যাল আমরা না পেলে মুরব্বীর কাছ থেকে অনেক ঘটনা শুনি আর কি, কিন্তু প্র্যাকটিক্যালি এর কোনো প্রমাণ ছিল না। কিন্তু 2008 সালে একটা ঘটনা ঘটে যেটা পুরো এলাকার মানুষ ভয় পেয়ে যায়। ওই দিন ইমন নামের, আমাদের এলাকার ইমন নামের একটি ছেলে পুকুরে গোসল করতে নামে এবং পুকুরে নিখোঁজ হয়ে যায়। তারপর এলাকার মানুষ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ না পাওয়ার পর ওখানে যে পুকুরের মালিক মীর শাহেদ, তার অনুমতি ক্রমে পুকুরে জাল ফেলানো হয় এবং জাল ফেলানোর পরে এই ছেলেটার লাশ পাওয়া যায়। এবং লাশটা খুব অদ্ভুত ছিল যে তার পুরো শরীরে ক্ষত বিক্ষত দাগ ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল যে তার মাথাটা পুরো ঘুরনো ছিল আর কি। কিন্তু ওখানে সাধারণ মাছ চাষ করা হতো, কিন্তু কোনো মাছের পক্ষে এটা সম্ভব ছিল না। মানে এই ঘটনা দেখার পর মানে পুরো এলাকার একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এক পিতার এক ছিল দূরের কথা, মানে পুকুরে আর কেউ গোসল করতে নামে না, পুকুরের আশেপাশে কেউ যেতে চাইতো না। তো ওই পুকুরের পাশে আরো 2-3টা পুকুর আছে যেগুলো মালিক ওই পুকুর মানে মাছ চাষ করতেন। আর ওই মাছ চাষ করতে রাতে পাহারা দেওয়ার জন্য 2 জন লোক নিযুক্ত থাকতো রাতে পাহারা দেওয়ার জন্য। তো একজন এক রাত ডিউটি করতো এবং পরের জন অন্য রাত ডিউটি করতো। তো একদিন তারা সব বেশিরভাগই মানে 3টা পুকুর পাহারা দিত, কিন্তু এই যে পুকুরটা বড় পুকুরটা ওটা পাহারা দেওয়ার দরকার ছিল না, কারণ ওখানে দিনেই বেশিরভাগ কেউ যেত না, রাত্রে কিভাবে যাবে। সো একদিন হঠাৎ করে মানে ওই পুকুর থেকে রাত্রে হঠাৎ করে একটা অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। তো উনি তাড়াতাড়ি পুকুরে গিয়ে দেখলেন যে একটা মেয়ে পুকুরে গোসল করতেছে। তিনি তো পুরো হতবাক যে এখানে যে পুকুরে দিনের বেলাতে কেউ নামতে সাহস পায় না, রাত্রে কিভাবে একটা মেয়ে গোসল করতেছে। তখন তিনি মেয়েটার মুখে টস মেরে ধরলেন, এই মেয়ে এখানে কি করছো, ওঠো এখান থেকে। মেয়েটি তখন ওই লোকটার দিকে তাকালো এবং ওই লোকটি আরো বলেছিল যে যখন মেয়েটি তার দিকে তাকালো তিনি দেখলেন যে তার চোখের ভিতর কোনো মানে চোখটা নেই আর কি। তো এটা দেখার পর তিনি বেশ ভয় পেয়ে যান এবং ওই মেয়েটা আস্তে আস্তে নদী মানে পুকুরের মাঝখানে চলে আসে এবং আসে তলিয়ে যায় আর কি। তো উনি আজ পুকুরের চারপাশে খুব আধা ঘন্টা যাবত খুঁজলেন, কিন্তু কোনো হদিস পেলেন না। তো এটা দেখে তিনি একটু ঘাবড়ে গিয়ে ওখান থেকে চলে যান। পরের দিন তার যে কলিগ ছিল, মানে পরের দিন যা ডিউটি ছিল তার সাথে ব্যাপারটা শেয়ার করে। তিনিও বলে যে না, আমিও তো এরকম দেখছি যে একটা মেয়ে হঠাৎ করে এসে রাত্রে তো পুকুরে গোসল করে। তো তারা বললেন তাহলে যে ব্যাপারটা পুকুরের যে মালিক তার কাছে শেয়ার করি। তো তারা ব্যাপারটা তার সাথে শেয়ার করে, কিন্তু সে বলে যে পুকুরটা এই ব্যাপারে জেনে এলাকার মানুষ কিছু না জানে। এমনি আমার পুকুরটা অনেক দুর্নাম, মানে ওই পুকুরটার বিভিন্ন ঘটনার কারণে ওই পুকুরে চাষকৃত মাছ সেটা ওই এলাকার মানুষ মানে খেত না আর কি, ওটা বাইরে রপ্তানি হতো। তো বলতেছে এই জিনিসটা শেয়ার করার দরকার নেই, তোমরা চুপ থাকো। তো তার কিছুদিন পরের ঘটনা, ওই সব পুকুরে আর কি মাছের খাবার দেওয়ার জন্য প্রত্যেক পুকুরে একটা করে নৌকা থাকতো। বিশাল বড় বড় পুকুর ছিল, তো নৌকা থাকতো এবং নৌকায় চড়ে চড়ে পুরো পুকুর খাবার দিতে হতো আর কি। তো প্রতিদিন সকাল এবং বিকালে খাবার দিত। তো ওই দিন মানে 3টা পুকুর খাবার দেওয়ার পর যখন ওই বড় পুকুরটা খাবার দিতে যাবে রহিম চাচা, তো হঠাৎ মানে বিকাল হয়ে গেছে, একটু সন্ধ্যা আর কি চলে আসছে। তো উনি নৌকায় উঠে তাড়াতাড়ি খাবার দিতেছে মাছে। হঠাৎ করে তিনি একটা কান্নার আওয়াজ পেলেন। কি ব্যাপার, কান্নার আওয়াজ কি? এখন তিনি পেছনের দিকে তাকাতে যে নৌকার এক পাশে একটা মহিলা বসে আছে, মহিলার চুলগুলো এলোমেলো এবং কোলে একটা বাচ্চা। সে বলতেছে কি ব্যাপার, নৌকায় তো আমি একাই ছিলাম, এখানে আবার কি? এটা দেখে তিনি খুব ভয় পায় যান এবং তখনই তিনি পানিতে ঝাঁপ দেয় আর কি। ঝাঁপ দেওয়ার পর মানে সাথে সাথে তীরে উঠবে আর কি। যখন তিনি ঘাটে উঠলেন দেখেন ঘাটেও ওই মহিলা একইভাবে বসে আছে এবং তার কোলে একটা বাচ্চা এবং সে মহিলাটি কাঁদতেছে। তো এটা দেখার পর তিনি আবার নদীতে আবার করে ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার পর অপরাধে যান, কিন্তু তারপরে তিনি দেখেন যে ওই একইভাবে মহিলা বসে আছে, মহিলা কোলে একটা বাচ্চা। এরকম ভাবে তিনি সাঁতার বাঁধতে বাঁধতে একসময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তার ছেলে আর কি তাকে উদ্ধার করার পরে ওই 2জন আর ওই পুকুরে চাকরি করে না। পরে ওই পুকুরের যে মালিক সেও আর ওই পুকুরটাতে মাছ টাছ চাষ করতো না। তার 3-4 বছর পর পুকুরটা আর কি ভরাট করা হয় আর কি, মানে মাটিতে ভরাট করা হয় এবং একটা ফিল্ডের মতো তৈরি হয় যেখানে ছেলেরা এখনো ক্রিকেট খেলে আর কি। এখন তো ওখানে এখনো মানে
যারা ক্রিকেট খেলছে মানে সন্ধ্যার দিক ফিরছে তারা এখনো দেখতে পায় যে একটা মহিলা ওই মাঠের চারপাশ দিয়ে সন্ধ্যার সময় ঘোরে এবং তার কোলে একটা বাচ্চা, পরনে সাদা কাপড় এবং চুলগুলো খুব এলোমেলো। এটা এখনো মানে দেখা যায় আর কি। সো যার সাথে ঘটনাটা ঘটে তার বাবা একজন সন্ন্যাসী ছিল এবং তার দাদু একজন সন্ন্যাসী ছিল। তারা 2 ভাই ছিল। সো সে একদিন সন্ন্যাসী হওয়ার জন্য ইচ্ছা জাগে তার মনে যে সন্ন্যাসী হবে। সে সন্ন্যাসী হওয়ার জন্য একজন তান্ত্রিকের কাছে যায়। তাদের এলাকারই একটা মন্দিরে সে তান্ত্রিকটা থাকতো, কালী মন্দিরে। সো যাওয়ার পরে সেই তান্ত্রিকটাকে বলে যে বাবা আমি তো সন্ন্যাসী হতে চাই, তো আমার কি কি করা দরকার। তো তান্ত্রিক বলে তাকে যে তুমি যে সন্ন্যাসী হতে চাও এটা তো খুব কঠিন একটা কাজ। সন্ন্যাসী হতে হলে অনেক সাহস, অনেক কিছু দরকার আছে, সেটা তুমি পারবা না। সো তুমি শিখতে পারবা না, তোমার দ্বারা সম্ভব না, তুমি চলে যাও। তাকে ওইভাবে বলে তাড়িয়ে দেয়। সন্ন্যাসী আপনি শিওর তো না? হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাসী আমি শিওর। আপনাকে এইভাবেই বলেছে? হ্যাঁ, আমাকে এইভাবে শেয়ার করেছে। ওকে। সো সন্ন্যাসী সে বললো যে এভাবে তো তাড়িয়ে দেয়। এইভাবে সে প্রতিদিন আর কি তার কাছে শেখার জন্য, দীক্ষা নেওয়ার জন্য সে প্রতিদিন যেতে থাকে আর তাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এমন করতে করতে একদিন সে তান্ত্রিকটা রাজি হলো তাকে দীক্ষা দেওয়ার জন্য। সো তাকে কিছু নিয়ম কানুন বলে দিল যে এরকম এরকম কিছু একটা বলে, ওটা আমার মনে আসতেছে না। সো ওরকম বলার পরে সে রাজি হলো। সো তাকে মন্দিরে বসালো। মন্দিরটা ছিল গঙ্গা নদীর মাঝখানে আর কি, চারপাশে পানি ছিল আর মাঝখানে মন্দিরটা ছিল। সো তাকে তার 2 হাতে 2টা কড়ির মালা দিয়ে দেয় এবং গলাতে একটা পরিয়ে দেয়। পরিয়ে তাকে কানের সামনে একটি সূরা শিখিয়ে দেয় যেটা সে গণনা করবে। কড়িগুলো গুনবে আর সে সূরাটা পড়বে। সূরা না আর কি, মন্ত্রটা পড়বে। সো সে বলল, আর এগুলা করার আগে তাকে ডাইরেক্ট বলে দেয় যখন তুমি মন্ত্রটা আর কি শুরু করবা, তপস্যাটা শুরু করবা, তুমি কোনোভাবে চোখ খুলবা না। তোমার সামনে অনেক ভয়ঙ্কর জিনিস আসবে, অনেক কিছু করার চেষ্টা করবে, বা তোমার কোনো ক্ষতি হবে না, তুমি কোনোভাবেই হার মানবা না, একদম শেষ করে চোখ খুলবা। সো ঠিক আছে, সে ডান। সো সে ওই মন্ত্রটা যেটা কানে কানে বলে দিয়েছিল সে তান্ত্রিকটা, সেটা জপতে থাকে এবং ওই কড়িগুলো গুনতে থাকে। তাকে বলে 102 পর্যন্ত গুনতে। সো সে যখন 10 থেকে 15টার মাঝে গেছে গুনতে গুনতে, তখন সে দেখতে পেল যে অনেক দূর থেকে ওই পানির একদম শেষের দিক থেকে একজন দানবের মতো কালো 2 হাতে 2টা মানুষের কল্লা নিয়ে আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছে। সো ওই দানবটা আসার সাথে সাথে আরো দেখতেছে যে তার সামনে আরো ভয়ঙ্কর কিছু আসতেছে, যেরকম বাঘ, সাপ, এরকম অনেক কিছু আরো আসতেছে। তো আস্তে আস্তে সে কোন রকম ভাবে কন্ট্রোল করে রাখছে নিজেকে, অনেক ভয় পেতেছিল। যখন সে একদম 50-এর দিকে আসে ওই মালাটা জপতে জপতে, তখন সে দেখতে পারে তার পাশে যে পানিগুলো ছিল সেগুলো 60 থেকে 70 ফিট আর কি উপরে উঠে গেছে। ঠিক আছে। সো সেই ভয়ে আর কি করবে, ওইখানে কি জপতে থাকবে নাকি চলে যাবে, এটা সে ভয়ে ওইখানে নাই। যখন দেখে সে পানিগুলো তার উপরে একদম পড়তে নিচ্ছে, তখনই সে আর কি ওই যেগুলো মালা টালা দিয়েছিল ওগুলো পালাই মন্দির থেকে ভেগে চলে যায়। তো যাওয়ার পর ওই ওই তান্ত্রিকের সাথে আর কোনো দেখা টাকা কিছুই করেনি। তো যেদিন রাতে আর কি সে বাসায় চলে যায়, ওদিন রাতে সে স্বপ্নে দেখতেছে সেই যে কালীটা ছিল আসতেছিল, যে সে তাকে আর কি অনেক রকমের কি আর কি ভয়ঙ্কর কিছু বলতেছিল এবং ভয়ঙ্কর রূপ নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। যেখানে যায় শুধু ওই কালীকে দেখতে পায়। সো এভাবে সে অনেক টেনশনে পড়ে গেল যে এটা কি হচ্ছে। সো সে তান্ত্রিকের কাছে সে আবার ব্যাক করে যায়, বলে যে বাবা আমার সাথে তো এরকম প্রবলেম হচ্ছে, আমি আর কি করবো, এই প্রবলেমের সলভ কিভাবে পাবো। সে তান্ত্রিক বললো, তোমাকে তো আমি বারবার বলে দিয়েছি যে তোমাকে যে জিনিসটা আমি করতে দিয়েছি এটা তুমি মাঝখানে রেখে চলে যেতে পারবা না। সো সে বললো যে আচ্ছা বাবা, যা হয়েছে আমার ভুল হয়েছে, সো আপনি আমাকে বলেন এই জায়গা থেকে আমি কিভাবে রক্ষা পাবো। সো সে তান্ত্রিক বললো, এটা রক্ষা পাওয়ার একটি সিস্টেম আছে, যে তুমি যেখান থেকে সেই জিনিসটা রেখে গেছো ওইখান থেকে তোমার আবার স্টার্ট করতে হবে। সো সে বললো আচ্ছা ঠিক আছে বাবা, আমি রাজি আছি। তো এবার বাবা তাকে ডাইরেক্ট সাবধান করে দিল, এবার যদি তুমি ছেড়ে চলে যাও সেই ধ্যান থেকে, তা তোমার লাইফে আর কি হবে এটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, বাট তোমার অনেক বড় একটা ক্ষতি হবে।
সো সে বলল যে ঠিক আছে বাবা, আমি যাই করবো, এবার আর যাবো না, যাই আসবো। সো সে আবার ওই 50 থেকে গণনা করা শুরু করলো। করতে 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 যখন 100 কাছাকাছি চলে আসছে, তখন দেখতেছে সেই যে কালিটা আর কি অনেক দূরে ছিল, আসতেছিল কাছে, একদম কাছাকাছি এসে পড়েছে। আসার পরে তার হাতে যে দুটো কল্লা ছিল, ওই কল্লা দুটো তার সামনে রেখে চুপচাপ আবার যেভাবে এসেছিল সেভাবে চলে যায়। চলে যাওয়ার পরে সে আর কি সে ধ্যানটা পূরণ করলো। পূরণ করে তার ওই বাবাকে বললো, ওই তান্ত্রিককে বললো যে বাবা, আমি এরকম এরকম দেখলাম, আমার সামনে এসে সে কল্লা দুটো রেখে সে দানবের মতো আর কি জিনিসটা চলে গেল। তারপর বললো যে তুমি যে পরীক্ষাটা দিয়েছিলাম তোমাকে আমি, সেই পরীক্ষাতে তুমি পাশ করেছো, তোমার আরেকটা কাজ করতে হবে, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি সম্পূর্ণভাবে সন্ন্যাসী হতে পারবা। তো সেটা কি, তাকে বললো যে এরকম বুধবার রাতে 12টা ঠিক 12:30 বাজে যদি কোনো রকমের কি বলে এটাকে, শ্মশান ঘাটে মানুষকে পোড়ানো হয়, তখন তুমি ওইখানে যেয়ে এক জায়গায় লুকিয়ে থাকবা। সো যখন ওই মানুষকে পুড়িয়ে চলে যাবে তারা, তখন তুমি আর কি ওইখান থেকে ওই ছাই, একটা লাল কালারের কাপড় দিয়ে দেয়, ওই ছাইগুলো লাল কাপড়ে বেঁধে নিয়ে আসবা বাসায়। তারপর সে ওই কাজ করে যেভাবে বলে দিয়েছে ওই তান্ত্রিক। নিয়ে আসার পরে আর কি ওই যে ছাইগুলো থাকে আর কি মানুষের, ওগুলা রাত ঠিক 3:30 বাজে তাকে বলেছে যে পানির সাথে মিশিয়ে ওটা খেয়ে ফেলতে হবে। তো সে যেভাবে বলে দিয়েছে তান্ত্রিক সেভাবে করে, খায়। খাওয়ার পরে সে পরের দিন ওই তান্ত্রিককে যা বলে, বাবা আমি এরকম এরকম আপনি যেভাবে বলে দিয়েছিলেন আমি সেভাবে করেছি। সো এভাবে সে আর কি ওই যে যা শিক্ষা দিয়েছিল তান্ত্রিক ওইভাবে করে। করার পর আর কি তার পরে অনেক ফ্যামিলিতে প্রবলেম হয়, যেরকম তার বাবা মারা যায়, তার 2 দিন পরে তার 1 সপ্তাহ পর তার আপন ছোট ভাই সেও মারা যায়। তারপর সে তার যে একটা ছিল সন্ন্যাসী হওয়ার যে একটা ইচ্ছা ছিল, এগুলো হওয়ার পর তার সন্ন্যাসী হওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। তারপর সে আর কি যা করেছিল ওগুলোর জন্য সে বাবার কাছে যা মাপ চায়, বাট সে সন্ন্যাসী আর হতে পারেনি এত কষ্ট করার পরে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। তো আমার ঘটনাটা আমার হোটেল কেন্দ্রিক। তো আসলে অনেকেই দেখি যে মনে করে যে লাক্সারি হোটেল এখানে কি থাকতে পারে, বাট এত সুন্দর জাঁকজমকের আড়ালেও অনেক কিছুই ঘটে আমাদের এখানে, যেটা নাকি আমরা সবসময়, আমরা যারা স্টাফ আছে এখানে সবসময় এক্সপিরিয়েন্স করে থাকি। শুধু এটা না, আমি এর আগেও আরো 4টা হোটেলে কাজ করছি। তো সব জায়গার এক্সপিরিয়েন্সই আমার মোটামুটি আছে, কারণ এখানে অনেক দেশের অনেক রকম গেস্ট আসে, অনেকে আসে ফিরে যায়, আবার অনেকে আসে এরকমও যারা নাকি কখনোই ফিরে না, যাদের বডিটাই নাকি শুধুমাত্র দেশে বা নিজের ঘরে চলে যায়, কিন্তু আমরা যতটুকু জানি যে তারা তাদের আত্মাটা এখানেই থেকে যায়। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে যেটা ঘটছে, সেটা আমাদের বিশ্বের কোন একটা সেলিব্রিটিকে নিয়ে, যে নাকি এখানে মারা গেছে প্রায় 1.5 মাস যাবৎ হয়েছে সে মারা গেছে এখানে। তো উনি আমাদের সাথে আমাদের হোটেলে ছিল প্রায় 1 মাসের মতো। তো আমরা মূলত যেহেতু গেস্ট সার্ভিস অফিসার, সেই তো আমাদের সবসময় গেস্ট স্যাটিসফ্যাকশনের একটা খবরাখবর রাখতে হয়, গেস্টের সাথে কমিউনিকেট করতে হয়। তো এমন একদিন আমি তার সাথে কথা বলছি, তো কথায় কথা আমি যখন জিজ্ঞেস করলাম তাকে যে উনি কেমন আছে, কিভাবে তার দিন কাটতেছে, বা আমাদের এখানে ভালো লাগতেছে কিনা, কোনো কিছু তার জন্য আমরা করতে পারি কিনা, সে আমাকে একটা রিপ্লাই করলো যে আই উইশ আই কুড ডাই হিয়ার বিকজ ইটস এ লাভলি প্লেস এন্ড ইটস অসম। I have a nice relaxing day here. তো আমি কথাটা তেমন একটা গুরুত্বের সাথে না নিয়ে, এটা নর্মালি সব রকমের গেস্টেরা এরকম বলে যে তারা খুবই ভালো আছে, কিন্তু এরকম কমেন্ট প্রথমবার পাইছিলাম। তো যা হোক, যেদিন নাকি তার চেক আউট হয়ে যাওয়ার কথা আমাদের হোটেল থেকে, আমি হোটেলে বাইরে ছিলাম, আমার বন্ধ ছিল, তো 1 সপ্তাহের বন্ধ আমি বাইরে ছিলাম। তো উনি যখন নাকি চেক আউট করবে তার আধা ঘন্টা আগে উনি আমাদের বিচে যায়। বিচের থেকে তাকে পরবর্তীতে পাওয়া যায় মৃত, যখন নাকি বিচের আশেপাশে আরো অনেক লোক যখন নাকি দেখে তারা, তখন আমরা তাদেরকে মৃত পাই। তারপর আমাদের ডাক্তার আসা তাকে মৃত ঘোষণা করে। তো যাই হোক, আমি তখন এখানে ছিলাম না। 1 সপ্তাহ পরে যখন আমি ব্যাক করি, তো তখন আমি একটা কাজে আমার ওই ভিলাতেই যে উনি যেখানে মারা গেছে
ওই ভিলাটাতেই আমার কাজের জন্য আমাকে রাত্রে 2টা কি 2:30 পর্যন্ত এখানে থাকতে হয়। তো ওইখানে তেমন কিছুই হয় নাই। তো বাসায় গেলাম, বাসায় যায় যখন নাকি ফ্রেশ হয়ে ঘুমালাম, তো রাত্রেবেলা স্বপ্ন দেখলাম যে কিছু একটা আমাকে আমার সাথে আর কি ফাইট করার চেষ্টা করতেছে, লাইক সামথিং লাইক, কি বলবো, যদি বলি যে হিউম্যান সেটা তো ভুল, যদি বলি যে এটা একটা অ্যানিমেল সেটাও তো ভুল। এটা ছিল একটা মানুষ আর পশু মিশ্রিত কোন একটা কিছু, যেটা নাকি আমি স্পষ্ট আমি মনে করতে পারতেছি। তো ওনার সাথে আমার অনেকক্ষণ ওই জিনিসটার সাথে আমার অনেকক্ষণ ফাইট হয়। পরবর্তীতে যখন ঘুম ভাঙে তখন আমি আমার মুখের মধ্যে এতগুলা চুল, যেটা নাকি আমার মুখ থেকে বের হয়। তো রাসেল ভাই আমার চুল তেমন বড় না, প্লাস আমি আমার রুমে একাই থাকি। তো আর ওই চুলটা ছিল কোনো মেয়ের, যেটা নাকি যে চুলটার সাইজ হবে প্রায় মিনিমাম 3-3.5 ফিট। তো যাই হোক, এটা ডে 1 ছিল। তো পরবর্তীতে তারপরের দিন যখন নাকি আমি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নিছি, বাট আমি আমার চেহারাটা খেয়াল করি না। পরবর্তী যখন আগে ডিউটিতে আসলাম তখন আমি দেখলাম যে আমার কলিগস আমাকে বলতেছে যে তোমার চেহারার মধ্যে খামসি কিসের। তো আমার চেহারার মধ্যে একটা খামসি দাগ ছিল, যেটা নাকি প্রায় অনেক বড়, প্রায় 3 থেকে 4 সেন্টিমিটারের মতো হবে, 4 থেকে 5 সেন্টিমিটারের মতো হবে। এরকম 2টা 4-এর আঁচড় আমার চেহারায়। সো তারপরও ব্যাপারটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। তো আমি কাউকে কিছু বলি নাই। প্লাস খামসির দাগের জন্য সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে কি কারণে এরকম হলো, যে চেহারার মধ্যে এরকম একটা খামসির দাগ। তো আমি সবাই বলছি হয়তো বা রাত্রে ঘুমাইছি কোনো না কোনো কিছুর সাথে হোঁচট খায়, বা আমার চারির আঁচড়ে হয়তো বা ছিলে গেছে। তারপরে সেদিন রাত্রেবেলায় আমার সাথে ওই ডক্টরের সাথে দেখা হয়, যে ডক্টর নাকি ওই মহিলাকে যে ক্যারি করছে তাকে এখান থেকে হসপিটাল পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো ওইখানে উনি তো কথোপকথনে ওনার সাথে আমার অনেকক্ষণ কথা হওয়ার পরে, আমি যেহেতু আমি অপডেটে ছিলাম, তো উনি এই কেসটা ডিল করছে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কি কন্ডিশন আছে এখন, বা ওনাকে দেশে ফেরত পাঠানো হয়েছে কিনা এখনো পর্যন্ত। তো কথায় কথায় বললো যে হ্যাঁ সবকিছুই ঠিক আছে, বাট একটা জিনিস যে ওনার সাথে নাকি বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাকি তার ফেস করতে হইতেছে। যেমন উনি গাড়ি ড্রাইভ করতে থাকে, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, কোনো কারণ ছাড়া, ঠিক আছে, মধ্যরাতে, বা তারপরে একটা সাউন্ড ওনার কানে সবসময় বাজে, যেটা নাকি বলতে পারেন যে উনি কি বলতেছে, ওই ডাক্তারকে বলতেছে ওই মহিলা যে জাস্ট লিভ মি অ্যালোন, ডোন্ট গিভ মি মোর হ্যারাসমেন্ট, সামথিং লাইক দ্যাট। জাস্ট নার্সটা শুধু এতটুকু বুঝতে পারতেছে যে উনি বলতেছে যে আমার বডিটাকে নিয়ে যাতে বেশি একটা নাড়াচাড়া করা না হয়, আমার ফ্যামিলির কাছে আমার বডিটা পাঠিয়ে দেওয়া হোক। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় এক্সপিরিয়েন্স। তো আমি আমার ঘটনার সাথে ব্যাপারটা মিলাই দেখার চেষ্টা করলাম, তো কিছুই হয় নাই। যা হোক, তারপরের 3-4 দিন পরের ঘটনা, সেটা আমি যখন নাকি রুমটার মধ্যে আমার যাইতে হয়, যেহেতু ওই রুমটা ভ্যাকেন্ট ছিল, তো আমি গেছি রুমটার মধ্যে। তো এক সময় আমি দেখলাম যে বাহিরে আমাদের পুরো ভিলাটাই একটা গ্লাস দিয়ে বানানো। সো বাহিরে আর ভিলার পিছন থেকে শুরু কইরা প্রায় 12 থেকে 15 কিলোমিটার এরিয়া বিস্তৃত, শুধু জঙ্গল। এরপরে বর্তিতে আবার সমুদ্র। তো এর মাঝখানে আর কিছু নাই, জঙ্গল ছাড়া। ভিলার পিছন থেকে জঙ্গল শুরু। তো আমি দেখলাম যে কেউ একজন, ঠিক আছে, তো উনি লাইট নিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতেছে। তো আমার কাছে ব্যাপারটা এত রাত্রিবেলা, প্রায় তখন বাজে ভাই 12:30 কি 1টা বাজে তখন আমি এত রাত্রিবেলা কে টর্চ লাইট নিয়ে এখানে ঘুরতেছে, সিকিউরিটি তো আসার কথা না এখানে। তো পরবর্তীতে আমি রুম থেকে বের হইতেই নাই। আমি আবার ব্যাক করছি আমার রুমে, আই মিন দ্য ভিলাতে। তখন দেখলাম যে ওই লোকটা আবারও, ঠিক আছে, একটা মহিলা আকৃতি, ঠিক আছে, আমি একটু বুঝতে পারতেছি সে মহিলা, বা কি খুঁজতেছে আমি জানি না। তো ওইখানে গেছি, ওইখানে যাওয়ার পরে আবার বের হয়েছি আমি। তো আমি তার সাথে সাথে সিকিউরিটিকে কল দিছি। সিকিউরিটি কল দেওয়ার পরে তারা এখানে আসার পরে কেউ কিছুই নাই। তো ওই দিন ওইখান থেকে আমরা চলে যাই সবাই। তো তারপরের দিন দুপুরবেলা, তো আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। তো আমি সিকিউরিটিকে বলি যে তুমি একটু এখানে যাও, যা দেখো এখানে কি আছে, আর ওই লোকটা কি বা খুঁজতেছিল, যদি হয়তোবা পায়ের কোনো ছাপ টাপ থাকতে পারে। তো জঙ্গলের মধ্যে এরকম ভাবে স্বাভাবিকভাবে মানুষ আসা তো এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। তো তারা এখানে যাওয়ার পরে সেখান থেকে
পাওয়া যায় ওই যে মহিলা ছিল ওই মহিলার একটা লকেট, যেটার মধ্যে নাকি তার ছেলের আর তার মেয়ের ছবি ছিল। এটাই অস্বাভাবিক ব্যাপার যে ওই লকেটটা ওইখান থেকে ওইখানে জঙ্গলে কিভাবে গেল, বা উনি কি মৃত্যুর আগে কি উনি কি ওইখানে ছুঁড়ে ফেলছিল নাকি, সেটা আমরা এখনো জানি না। তো আমরা এটা পুলিশের কাছে হস্তান্তর করি সবকিছু এভরিথিং। তো এখনো পর্যন্ত তো মাঝে মধ্যেই এরকম কিছু আমরা দেখি যে কিছু একটা জঙ্গলের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, বা ভিলার ভিতরেও হাঁটাহাঁটি করে, ঠিক আছে। যখন নাকি ভিলাটা ভ্যাকেন্ট থাকে নর্মালি আমরা বাইরে থেকে শুনতে পাই যে কেউ সুইমিং পুলে গোসল করতেছে, বা যখন নাকি আমরা ভিতরে আসি তো এখানে কিছুই নাই। তো আমরা পাই যে পানি নড়াচড়া করতেছে, বাট এখানে কি আছে বা কিছুই নাই। সো আমাদের ডোরগুলো সবকিছু ম্যাগনেটিক লক। তো সিম্পলি কোনো কেউ ভিলায় ঢুকার মতো কারো কোনো ক্যাপাসিটি নাই, কোনো ওয়ে নাই। তো ভাইয়া এটাই শুরু না আমার জীবনে, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স না, হয়তো বা এটাই শেষ না। আমার জীবনে অনেক ঘটনা এরকম ঘটছে যেগুলো নাকি আমি সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। যখন নাকি আমি দেশে ফিরবো অবশ্যই চেষ্টা করবো ভূত এফএম টিমের সাথে সরাসরি ভাবে যদি সবাইকে আমার ঘটনাগুলো শেয়ার করতে পারি তখন আরো ভালো লাগবে। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার আজকের মতো ঘটনা। তো আমি যেহেতু আরো 4টা হোটেলে কাজ করছি এর আগে, সব জায়গারই মোটামুটি ভয়াবহ ঘটনা আমার জানা আছে, আমার এক্সপিরিয়েন্স করা আছে। তো ইনশাল্লাহ দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার ওয়াইফ যখন জন্মগ্রহণ করেন তো আমার শাশুড়ি হসপিটালে ছিলেন, তো তার সেবার জন্য আমার নানি শাশুড়ি সেখানে ছিল। তো হসপিটালের আয়া যারা থাকে তো ওনাদের মধ্যেই একজন আয়া ছিল যে মানে আমার শাশুড়ির সেবার জন্য নিয়োজিত ছিল। তো সে যখনই আসতো তো কখনোই মানে তার সবসময় মাথার ঘোমটাটা করে রাখতো, কখনো চেহারা দেখা যেত না তার। তো এটা নানু গেস করার পরে তো তাকে জিজ্ঞেস করছে যে কি মানে তুমি সবসময় এরকম করে রাখো কেন, সে এটার কোনো অ্যান্সার দেয় নাই। তো একটু বলে রাখা ভালো যে রাসেল ভাই আমার নানু মানে বিয়ের আগে হিন্দু ছিল, তো বিয়ের পরে মানে মুসলমান হয়ে তারপর আর কি বিয়ে করছে। তো নানু হয়তো ভাবছে যে কোনো ধার্মিক ধর্ম টাইপের কোনো সমস্যার জন্য হয়তো বলতে চাইতেছে না। পরে নানু বলছে সমস্যা না, আমিও হিন্দু ছিলাম, তুমি আমার কাছে বলতে পারো, কোনো সমস্যা নেই। তো তিনি তারপরে বলতে চাননি। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে উনি বলছে যে আসলে তো ঘোমটাটা মানে মাথার ঘোমটাটা খোলার পরে তো নানু মানে তার চোখ দেখে অবাক হয়ে গেছে। তার চোখটা একেবারে মানে পুরোই সাপের মতো ছিল দেখতে। তো নানু জিজ্ঞেস করছে যে কারণ কি, তো বলতে প্রথমে উনি বলতে চায়নি। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে বলছে যে মানে ওনার ছেলে হয়েছিল যখন ছোট ছিল, তো ছোট থাকার সময় তখন উনি তার মায়ের দুধ খেত না। তো সবাই ব্যাপারটা নর্মাল ভাবে নেয় নাই। তো একদিন সন্ধ্যাবেলা ছেলেটা হওয়ার 6 থেকে 7 দিন পর একদিন সন্ধ্যাবেলা মানে দেখতেছে কি ছেলের পাশ দিয়ে একটা সাপ, মানে প্রথমে দেখছে যে সাপটা ছেলেকে মানে জড়ানো অবস্থায় মানে পেঁচিয়ে রয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মানে যখন সবাই আসছে সাপটা মানে চলে গেছে, কোনো ক্ষতি করে নাই। তো তারপরেও যেহেতু মানে ক্ষতি করে নাই, তারপরেও মানে একটা সবার মধ্যে ভয় এসে পড়ছে, যেহেতু সাপ বিষাক্ত একটা প্রাণী, তো এটা ক্ষতি করতে পারে যে কোনো সময়। তো এটা দেখার পরে ওনারা আর এরপরে আর সাপটাকে দেখে নাই। তো যেহেতু বাসায় মানে নতুন একটা ছেলে হয়েছে, তো বাসায় অনুষ্ঠানের জন্য তারা মানে একটা আয়োজন করে। তো বাসায় রান্না বান্না করে, বাসার উঠানে মানে চুলাই করে মানে কিচেন মানে করে, তো রান্না বান্নার কাজ শেষ করার পরে তো অনেক মানুষের মোটামুটি আয়োজন করা হয়, সেজন্য ভাত রান্না করে। তো ভাত রান্না করার পরে ভাতের যে মারটা ছিল সেটা মানে বাইরে মানে চুলার পাশে আর কি ওটা ফালা দেওয়া হয়। তো নর্মালি ভাত রান্না করার পরে মার ফালা দিচ্ছে, ওইরকম একটা খেয়াল করে না ব্যাপারটা। তো কিছুক্ষণ পরে আপনার এই শুকনো পাতার মধ্যে মানে পাড়া পড়লে যেরকম একটা আওয়াজ হয়, তো সেরকম তারা একটা গেস করতেছে মানে কোনো কিছু নড়তেছে এখানে, তাও মানে একটা না চলতেছে সেই আওয়াজটা। তো ওনারা আলো দিয়ে সেই আওয়াজটা সেই মানে কি জন্য কোথা থেকে আওয়াজটা আসতেছে সেটা দেখার জন্য মানে সেটা আলো জ্বালিয়ে দেখছে। তারপর দেখি কি মানে একটা সাপ সেখানে মানে সেই ভাতের মারের গরম পানির জন্য মানে সে খুবই করতেছে, সেখানে পরে সেই সাপটা মারা যায়। তো তারা ব্যাপারটা নর্মাল ভাবেই নেয়। তো পরের দিন ওই মহিলাকে মানে ওই দিন রাতে ওই মহিলাকে স্বপ্ন দেখানো হয় যে মানে ওনার যখন ছেলে হয়েছিল তো ছেলেটাকে তো সাপটা মানে কোনো ক্ষতি করার জন্য মানে সাপটা আসে না। উনি মহিলাটাকে স্বপ্ন দেখেছে যে আমি ওর সুরক্ষার জন্যই আসছিলাম,
বাট তোমরা আমাকে মেরে ফেলছো। তো সাপটা মানে মহিলাকে বলে যে তোমাকে আমি মানে আজকে অভিশাপ দিয়ে গেলাম যে তোমার এরপরে যত বংশধর আসবে সবারই মানে অভিশাপ দিয়ে গেছে এটাই যে ওনাদের পরবর্তী যত বংশধর আসবে সবার মধ্যেই মানে সাপের একটা চিহ্ন থাকবে এবং তার মানে প্রত্যেকের চোখেই মানে চোখটা মানে সাপের মতোই থাকবে। আর এরপরে মানে যারা এরকম জন্মগ্রহণ করছে সবারই পিঠে সাপের একটা চিহ্ন ছিল। তো এই ছিল আসল ঘটনা। আঙ্কেলের ওয়াইফের আর কি একসময় কিডনির সমস্যা হয় এবং তিনি তার ওয়াইফকে ঢাকা মানে একটা স্বনামধন্য হসপিটালে ভর্তি করেন। ভর্তি করার পরে তাকে 7 তলা মহিলা কেবিনে রাখা হয় এবং তার টেক কেয়ারের জন্য আঙ্কেল ওখানে থাকে। তো এই হসপিটালের নিয়ম ছিল যে রাত 8টার পরে কখনো মহিলা কেবিনে কখনো পুরুষ থাকতে পারবে না। সো ওখান থেকে মানে ওখানে যারা দূর থেকে আসে তারা ওই হাসপাতালের কেবিনের সামনের বারান্দায় কিছু অংশে আর কি বিছানা পেতে রাত যাপন করে। তো আঙ্কেলও দুটো কাঁথা জোগাড় করে বারান্দার একদম শেষ প্রান্তে যায়, মানে কাঁথাটা বিছায় ওখানে মানে একটু শুয়ে নিলেন আর কি। কিন্তু তার ঘুম আসতেছিল না। তো তিনি চিন্তা করলেন যে একটু বাইরে যেয়ে একটু চা নাস্তা করে এসে তারপর একটু বিশ্রাম করি। তো তিনি একটু হাসপাতাল বাইরে গেলেন, বাইরে গেলে চা নাস্তা সেরে আসলেন এবং আসার সময় দেখলেন যে তার বিছানার পাশে একটা বৃদ্ধ লোক বসে আছেন এবং খুব মন মরা অবস্থায় বসে আছেন। তো আঙ্কেল দেখি অবাক হলেন এবং তার বয়সে যেহেতু একটু বড় ছিল তিনি বললেন, আঙ্কেল কোনো সমস্যা নাকি, এখানে বসে আছেন কেন? তো উনি লোকটি বললেন, দেখো বাবা, গরিব মানুষের কোনো দাম নেই। কেন তুমি একথা বলছেন কেন? তুমি বলছো দেখো আজ টাকার অভাবে আমার স্ত্রীর চিকিৎসা হতেছে না। তো এই কথা বলতে বলতে উনারা দুজন আর কি একটু গল্প করলেন। গল্প করতে করতে রাত তখন প্রায় 1টা পার হয়ে গেছে। তো আঙ্কেল দেখলেন যে রাত অনেক হয়ে গেছে, কালকে আবার সকালে উঠতে হবে। তো আঙ্কেলকে বলে, আঙ্কেল রাত তো অনেক হয়ে গেছে, আপনি কি এখানে থাকবেন নাকি যাবেন? লোকটি তখন বলল যে তুমি শুয়ে পড়ো, আমি চলে যাচ্ছি। এই কথা বলে তিনি মানে দাঁড়ায় গেলেন এবং দাঁড়ায় আঙ্কেলের দিক মুসকি একটা হাসি দিলেন আর কি। সেই হাসিটার মধ্যে আর কি অনেক বুক ফাটা কষ্ট ছিল আর কি। তো এই হাসিটা মাঝে মাঝে তারপর যা ঘটলো তা মানে আঙ্কেল এখন বিশ্বাস করতে পারে না যে লোকটি 7 তলা থেকে নিচে ঝাঁপ দিল আর কি। এবং তিনি তো পুরো হতবাক যে এটা কি হলো। তিনি তার দৌড়ে নিচে তাকালেন, দেখলেন যে নিচে বৃদ্ধ লোকটি পড়ে আছে। তো দৌড়িয়ে তিনি তাড়াতাড়ি নিচে গেলেন, নিচে যাবে এবং নিচে যা দেখেন যে কোনো কেউ নাই। পাগলের মতো তন্ন করে খুঁজতে থাকলেন কিন্তু কাউকে কিছু দেখতে পেলেন না। এবং তাকে খোঁজাখুঁজি দেখার পরে ওই হসপিটালের একটি বয় তাকে জিজ্ঞেস করলেন, ভাই ওখানে কি খুঁজছেন? তো তখন তিনি সব ঘটনা তাকে খুলে বললেন এবং খুলে বলার পরে তিনি বললেন, ও ভাইয়া আপনিও দেখছেন কি? আঙ্কেল বললেন, আপনি দেখছি মানে? বলছে যে প্রায় 2 বছর আগে এই 7 তলা থেকে একটা লোক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তার স্ত্রীর টাকা মানে চিকিৎসার টাকা জোগাড় করতে না করতে পারে। তারপর থেকে এই 2-1 জন লোক তাকে এই অবস্থায় দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ।